নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৫। ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতা সহপাঠীর ভূমিকাও। বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত একাধিক মানুষ। স্টেশনে ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠানামার সিঁড়িতে হুড়োহুড়ির জেরেই এই দুর্ঘটনা। বাংলায় এসআইআর শুরু নিয়ে সংসদ নির্বাচন কমিশনের কর্মী নিয়োগ সহ একাধিক জটিলতার প্রক্রিয়ায়। নভেম্বরের আগে বাংলায় এসআইআর শুরু হওয়া সম্ভব নয় বলে ধারণা কমিশন কর্তাদের একাংশের। কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলায় বিশেষ প্রস্তুতি কলকাতা পুলিশের। আগামী ১৫ অক্টোবর বৈঠক। শহরের সব কালীপুজো উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার। কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন আপাতত বন্ধ। পিলারে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে বন্ধ স্টেশন, তবে শীঘ্রই খুলছে মেট্রো স্টেশনটি। আপাতত বাংলায় এসআইআর শুরু করা নিয়ে সংশয় রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। কর্মী নিয়োগ সহ একাধিক জটিলতা রয়েছে এই প্রক্রিয়ায়। নির্বাচন কমিশন কর্তাদের একাংশের ধারণা, নভেম্বরের আগে বাংলায় এসআইআর শুরু হওয়া সম্ভব নয়। ছুটির মৌসুম শেষ হওয়ার পর বাংলায় এসআইআর শুরু হওয়ার কথা থাকলেও কর্মী নিয়োগ সহ একাধিক জটিলতায় সেই প্রক্রিয়া আপাতত শুরু করা নিয়ে সংশয় রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন কর্তাদের একাংশের ধারণা, নভেম্বরের আগে বাংলায় এসআইআর শুরু হওয়া সম্ভব নয়। এসআইআর পর্ব শুরু করার প্রথম সমস্যা বাংলায় চলতি মাসে উৎসবের লম্বা সরকারি ছুটি। সেই সঙ্গে ইআর নিয়োগ নিয়েও নতুন জটিলতা এই প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কমিশনের সূত্রে খবর, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর জন্য আগামী ১৮ থেকে ২৮ তারিখ পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারের। সরকারি অফিসে পুরো দমে কাজ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। তার ওপর ২০০২ থেকে ২০২৫ সালে ভোটার তালিকা মেলানো বা ম্যাপিং এর কাজ শেষ হয়নি। এই কাজ শেষ না হলে এসআইআর শুরু করা যাবে না। তাছাড়া ৮০ থেকে ৬০০টি বিএলওদের পদের সামান্য কিছু পদে নিয়োগও বাকি রয়েছে। এই বিএলওদের সবাইকে এখনো প্রশিক্ষণ দেওয়া হয়ে ওঠেনি। পাশাপাশি উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর সেখানে এসআইআর প্রস্তুতির কাজ গত সপ্তাহে থমকে গিয়েছে, যে কারণে এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে সদ্য উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনার তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এস.বি. যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বাংলায় এলেও উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিক ও বিএলওদের সঙ্গে বৈঠক করা হয়নি। অক্টোবর মাসের শেষ ভাগে এই বৈঠকটি হওয়ার কথা। এসবের পাশাপাশি নতুন সংকট দেখা দিয়েছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরদের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগে। চলতি মাসের প্রথম সপ্তাহে বিধি অনুযায়ী ইআরও পদে মহকুমা শাসক বা সম পদমর্যাদা সরকারি আধিকারিকদের নিয়োগ করার কথা মনে করিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে বলা হয়েছে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে, যা কমিশনের গাইডলাইন বিরোধী। বিধি যাতে মানা হয় তা নিশ্চিত করতে মুখ্য সচিব ও সিইওকে নির্দেশ দিয়েছে কমিশন। এই ১৫২টি পদে পুনর্নিয়োগ না হলে এসআইআর প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। ফলে রাজ্যের সিইও দপ্তরের কর্তাদের একাংশের ধারণা, দিল্লি চাইলেও এই পরিস্থিতিতে এই রাজ্যে চলতি অক্টোবর মাসে এসআইআর শুরু করা কঠিন। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হলেও বাংলায় ভোটার তালিকা এসআইআর শুরু হতে নভেম্বর গড়িয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই বাড়ছে অসুস্থতা। সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, তার একাধিক শারীরিক পরীক্ষা হবে, সেই সঙ্গে চলবে রুটিন চেকআপও। রিপোর্ট দেখে চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে। আচমকাই বাড়ছে অসুস্থতা। সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, তার একাধিক শারীরিক পরীক্ষা হবে, সেই সঙ্গে চলবে রুটিন চেকআপও। রিপোর্ট দেখে চিকিৎসার পরবর্তী ধাপ নির্দেশনা করা হবে। কিন্তু কি এমন হলো যাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন শ্রমিক? জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বছর ৬২-র শ্রমিক ভট্টাচার্য। ওষুধ খেয়েও তা কমছে না। অসুস্থ শরীর নিয়ে দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তিনি।
কিন্তু সোমবার সকালে বেশি অসুস্থ বোধ করেন তিনি। দুর্বলতা বাড়ে, ফলে আর বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় শ্রমিকবাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনই মুখ খুলতে চাননি চিকিৎসকেরা, তবে জানিয়েছেন সমস্ত পরীক্ষা করা হবে। আপাতত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে। রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে কাজ বেড়েছে শ্রমিক ভট্টাচার্যের। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনের সমস্ত স্তর নতুন করে সাজিয়ে নিচ্ছেন তিনি। তৈরি করছেন নতুন নতুন কমিটি। তার জন্য প্রায়শই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করতে হয়। এছাড়া সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার পর সেখানকার বাসিন্দাদের পাশে ছুটে গিয়েছিলেন শ্রমিকবাবু। তারপর থেকে জ্বর নিয়েই সমস্ত কাজকর্ম করছিলেন তিনি, কিন্তু সোমবার বেশ দুর্বলতা অনুভব করেন। ফলে হাসপাতালে ভর্তি করানো হয় শ্রমিক ভট্টাচার্যকে। আগামী কয়েকদিন সেখানেই চিকিৎসা চলবে তার। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজো সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। এবার কালী পুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। আগামী 15ই অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। দুর্গাপুজো সম্পন্ন হচ্ছে নির্বিঘ্নে। এবার কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। আগামী 15ই অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। চলতি মাসের 20 তারিখে কালীপুজো, তাই তার 5 দিন আগেই এই বৈঠক হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য উৎসবের দিনগুলিতে শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলী প্রসঙ্গে পুজো কমিটিগুলিকে অবগত করা। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দ দূষণ রোধে 90 ডেসিমেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশের বাস্তবায়ন নিয়েই আলোচনা হবে বৈঠকে। বৈঠকে কলকাতার নামী কালীপুজো উদযাপন কমিটিগুলির 2 জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দপ্তর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরাও বৈঠকে অংশ নেবেন। বিকেল 4টে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়। অনেক ক্ষেত্রে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা হয়। এই বছর তা একেবারেই সহ্য করা হবে না। তিনি আরও জানান, এবার পুলিশের নজরদারি থাকবে আরও কড়া। শহরের প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজস্ব এলাকায় শব্দ দূষণ রোধে সক্রিয় নজরদারি চালাতে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে পুরো বিষয়টি অগ্রগতি তদারকি করবেন। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রোল ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলেও সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে, শব্দবাজি রুখতে এবারের অভিযান হবে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে। এবারের কালীপুজো ও দীপাবলিতে তাই শহরে থাকবে পুলিশের কড়া নজর। উৎসবের আনন্দে যেন না পড়ে শব্দ দূষণ ও বিশৃঙ্খলার ছায়া, সেই লক্ষ্যই প্রস্তুতি কলকাতা পুলিশের। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ আপাতত। তার পিলারে ফাটল দেখা দেওয়ার নিরাপত্তার স্বার্থে গত জুলাই মাস থেকে মেরামতির কাজ চলছে দ্রুত গতির সঙ্গে। তবে প্রশ্ন একটাই, আবার কবে চালু হবে এটি? এবার এই প্রশ্নের জবাব মিলল খোদ মেট্রো কর্তার কাছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশন আপাতত বন্ধ। তার পিলারে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে গত জুলাই মাস থেকে মেরামতিতে কাজ চলছে দ্রুত গতির সঙ্গে। তবে দীর্ঘদিন ধরে যাত্রীদের মনে প্রশ্ন একটাই, কবে আবার চালু হবে এটি? এবার এই প্রশ্নের জবাব মিলল খোদ মেট্রোর কর্তার কাছ থেকেই। প্রথমে মেট্রো কর্তৃপক্ষ 1 বছরের সময়সীমা নির্ধারণ করলেও সুস্পষ্টভাবে খোলার সময় নিয়ে কিছুই জানাতে পারেনি। কিন্তু দুর্গাপুজো পেরোতেই মেট্রো রেলওয়ে জানিয়ে দিল, আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন। অর্থাৎ আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ফের এই স্টেশন ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ। কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র এ নিয়ে বলছেন,
এটা অনেক পুরনো ভবন। আমরা চেষ্টা করছি সব দিক বিবেচনা করে কাজ শুরু করার। 2026 সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। মেট্রোর তরফে ইতিমধ্যেই টেন্ডার জারি করা হয়েছে পুরো স্টেশনটি নতুন করে গড়ে তোলার জন্য। চলতি বছরের 28শে জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা দেয়। এরপরই নিরাপত্তার স্বার্থে স্টেশন থেকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয় গোটা স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। জানা গিয়েছে এই প্রকল্পের খরচ প্রায় 9.42 কোটি টাকা। 2010 সালে নির্মিত হয় কবি সুভাষ মেট্রো স্টেশন, যা ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের একটি গুরুত্বপূর্ণ এবং শেষ স্টেশন। এটিতে মোট 21টি পিলার রয়েছে। এর মধ্যে 4টিতে বড় ধরনের ফাটলও ধরা পড়ে। প্ল্যাটফর্মের একাংশেও বসে গিয়েছিল বলেও জানা যায়। সমীক্ষক সংস্থা যাদের দিয়ে পুরো পরিকাঠামোর মূল্যায়ন করানো হচ্ছিল, তাদের রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে জোর কদমে কাজ শুরু হবে। তিনি আরও জানান, শহীদ ক্ষুদিরাম স্টেশনের পর যে ক্রসওভার তৈরির পরিকল্পনা রয়েছে, সেটিও আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। ফলে দীর্ঘদিনের অপেক্ষা শেষে ফের যাত্রীদের জন্য খুলে যাবে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ। হাই নিউজ নেটওয়ার্ক। কোল্ড্রিফ কাফ সিরাপ কাণ্ডে নয়া মোড়। 22 শিশুর মৃত্যুর ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী তদন্তে নেমেছে ইডি। সোমবার দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে রয়েছে তামিলনাড়ুর সিনিয়র ড্রাগ কন্ট্রোল অফিসারদের বাড়ি এবং কোল্ড্রিফ সিরাপ প্রস্তুতকারী সংস্থার অফিসও। কোল্ড্রিপ কাপ সিরাপ কাণ্ডের নয়া মোড়। 22 জন শিশুর মৃত্যুর ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী তদন্ত নেমেছে ইডি। সোমবার দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে রয়েছে তামিলনাড়ুর সিনিয়র ড্রাগ কন্ট্রোল অফিসারদের বাড়ি এবং কোল্ড্রিপ সিরাপ প্রস্তুতকারী সংস্থা স্টেশন ফার্মার অফিসও। ইডি সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য ছিল কোম্পানির আর্থিক লেনদেন ও সম্ভাব্য দুর্নীতির নথি উদ্ধার করা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, কোল্ড্রিপ সিরাপ তৈরি করা হয়েছে চেন্নাই ভিত্তিক স্টেশন ফার্মাকিউটিক্যালসের কারখানায়, যার মালিক 73 বছর বয়সী জি রঙ্গনাথনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রদেশে সিরাপ খেয়ে অন্তত 22টি শিশুর মৃত্যু হয়েছে। অধিকাংশ হালকা কাশি বা জ্বরের চিকিৎসায় এই ওষুধ খেয়েছিল। পরে দেখা যায় সিরাপে ছিল প্রাণঘাতী রাসায়নিক ডাইইথিলন গ্লাইকল, যা মূলত অ্যান্টিফ্রিজ তৈরিতে ব্যবহৃত হয়। এই রাসায়নিকই শিশুদের কিডনি বিকল করে দেয় এবং পরে মৃত্যু হয়। কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থার তদন্তে জানতে পেরেছে, স্টেশন ফার্মা এবং তামিলনাড়ু ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একাধিক গাফিলতি ও অনিয়ম ছিল। 2011 সালে লাইসেন্স পাওয়ার পর থেকেই সংস্থাটির কারখানায় পরিকাঠামো ও মান নিয়ন্ত্রণের চরম অভাব ছিল, কিন্তু তবুও নিয়মিত উৎপাদন চলত কোনো বাধা ছাড়াই। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে সিরাপটি নিষিদ্ধও করেছে। কিভাবে একটি নিকৃষ্ট মানের ওষুধ বাজারে এলো বা কে বা কারা এর জন্য দায়ী, সেটাই এখন তদন্তের মূল বিষয়বস্তু। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো পরবর্তী খবরের দিকে। হাতছাড়া হয়েছে নোবেল পুরস্কার, তারপরই ট্রাম্প ঘোষণা করলেন গাজার যুদ্ধ পুরোপুরি থেমে গিয়েছে। শান্তি সম্মেলনের জন্য ইসরায়েলের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি, যুদ্ধ থেমে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে গাজা। তবে যুদ্ধ থামানোর কৃতিত্ব তিনি ভাগ করে নিতে চেয়েছেন কাতারের সঙ্গে। গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 বছর ধরে সংঘর্ষ চলার পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস গোষ্ঠী। সোমবার 13 অক্টোবর দুপক্ষের বন্দী বদল করার কথা। তার আগেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ইসরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট, সঙ্গে থাকবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিকেরা। সেখানে সংসদে বক্তব্য ট্রাম্পের। এরপরে মিশরে যাবেন তিনি, যেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতে আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি চুক্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যেতে পারছেন না। তার বদলে ভারত এক মন্ত্রীকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। এয়ারফোর্স ওয়ানে চেপে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যুদ্ধ শেষ, বুঝেছেন? মধ্যপ্রাচ্যের এই সফর বিশেষ বলেই উল্লেখ করেছেন ট্রাম্প। তার উদ্যোগে হওয়া গাজায় শান্তি চুক্তি টিকবে কিনা এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা টিকবে। মানুষ ক্লান্ত। আজকে শান্তি চুক্তিতে হামাস স্বাক্ষর করতে নারাজ। তবে চুক্তি অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে প্রথম হামলার সময় হামাস যাদের বন্দী বানিয়েছিল তাদের সকলকে মুক্তি দেবে। ইসরায়েল পাল্টা 2000 প্যালেস্তাইনি বন্দীদের মুক্তি দেবে। গাজা স্ট্রিপে ত্রাণ পৌঁছতেও কোনো বাধা থাকবে না। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তিকে নিজেদের জয় বলে ঘোষণা করেছেন। ট্রাম্প যুদ্ধ থামার কথা বললেও নেতানিয়াহু বলেছেন, লড়াই শেষ হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। 7 জন পণবন্দীকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল তারা। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে 7 পণবন্দী। 7 জন পণবন্দীকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল তারা। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে 7 পণবন্দীকে। প্রথম দফায় আরও 13 জন পণবন্দীকে ফিরিয়ে দেবে হামাস। তার পরিবর্তে 1900 প্যালেস্টাইনীয়কে জেল থেকে মুক্তি দেবে ইসরায়েল। 2 বছর পর পণবন্দীদের মুক্তির খবর পেয়ে উৎসবে মেতেছে গোটা ইসরায়েল। জানা গিয়েছে, ইতান মোর, গালি বারমান, জিভ বারমান, মাতান আংরিৎস, ওমরি মিরান, গিলবোয়া দালাল এবং আলন আহিলকে প্রথম দফায় মুক্তি দিয়েছে হামাস। 2023 সালের 7 অক্টোবর তাদের পণবন্দী করেছিল প্যালেস্টাইনীয় জঙ্গি গোষ্ঠী। দীর্ঘ 2 বছর পর অবশেষে তারা মুক্তি পাচ্ছেন। গোপন ডেরা থেকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় 7 পণবন্দীকে। সেখান থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে তাদের। সামরিক বাহিনীর সঙ্গে সীমান্ত পেরিয়ে এসে নিজেদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করবেন 7 পণবন্দী। সেখান থেকে হেলিকপ্টারে চাপিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাদের। 2 বছর বন্দী দশা কাটিয়ে কেমন আছেন পণবন্দীরা তা অবশ্য জানা যায়নি। তবে পণবন্দীদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন ইসরায়েলি আমজনতা। প্রতি মুহূর্তের খবর সম্প্রচার করতে ইসরায়েলের পথে পথে জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছে। সেখানে হাজারে হাজারে ইসরায়েলি মানুষ ভিড় করে খবর দেখছেন। পণবন্দীদের মুক্তির খবরে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়েছেন তারা। জানা গিয়েছে, প্রত্যেক পণবন্দীর জন্য নিজেদের হাতে লেখা চিঠি দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা। তাতে লেখা, ইসরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই। বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি। এছাড়াও প্রত্যেক পণবন্দীকে উপহার হিসেবে জামাকাপড়, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট দেওয়া হবে। তাদের বাড়ি ফেরার পথে ইসরায়েলের জাতীয় পতাকাও লাগানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইসলামাবাদের পর এবার মুরিদকে। সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিচ্ছে শাহবাজ শরীফের প্রশাসন। সোমবার সকালে মুরিদকেতে অন্তত 13 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে, এমনটাই সূত্রের খবর। 150-রও বেশি বিক্ষোভকারী গুরুতর আহত রয়েছেন সেখানে। ইসলামাবাদের পর এবার মুরিদকে। সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিচ্ছে শাহবাজ শরীফের প্রশাসন। গত শনিবার পুলিশের গুলিতে 11 জন বিক্ষোভকারী মৃত্যু হয়েছিল ইসলামাবাদে। সোমবার সকালে মুরিদকেতে অন্তত 13 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে, এমনটাই সূত্রের খবর। 150-র বেশি বিক্ষোভকারী গুরুতর আহত। পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। আমেরিকার পুতুল হয়ে বসে থাকা শাহবাজ শরীফ, আসিম মুনিরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন তারা। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দমনে শুরু থেকেই কঠোর নীতি নিয়েছে পাক প্রশাসন। গত 2 দিনে 13 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ইসলামাবাদে। আহত হয়েছেন রাওয়ালপিন্ডির বহু বিক্ষোভকারী।
এবার মুরিদ কেটে বড়সড় ধাক্কা খেল টিএলপি। সূত্র মারফত জানা গিয়েছে, ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল বিক্ষোভকারীদের, তাই বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছিলেন তারা। কিন্তু সোমবার ভোরবেলা বিরাট এলাকা জুড়ে গুলিবর্ষণ করে পাঞ্জাব পুলিশ। ছোড়া হয় শেল, কাঁদানে গ্যাস, একাধিক জিনিসে আগুনও ধরিয়ে দেয় পুলিশ। বাধ্য হয়ে পালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে জানা যায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 150-এরও বেশি। এমনকি টিএলপি প্রধান শাদ রিজভির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, টিএলপির অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অথচ পাকিস্তান সরকার তার বিরোধিতা না করে আমেরিকার পুতুল হয়ে কাজ করছে। শাহবাজ ও মুনিরের এহেন আচরণের বিরুদ্ধে ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় টিএলপির তরফে। ব্যাপক জনরোষ ঠেকাতে ইসলামাবাদের রেড জোনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ইসলামাবাদের মার্কিন দূতাবাস তো বটেই, লাহোর, করাচি এবং পেশোয়ারে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিতেও কড়া সতর্কতা জারি করেছে পাক সরকার। অন্যদিকে কড়া হাতে বিক্ষোভ দমন করছে শাহবাজ শরীফের প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।